দিকে এবার বিএনপির সরকার পতনের ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। হঠাৎ করেই শেখ হাসিনার এমন আদেশে সারা দেশে ঝটিকা মিছিল নিয়ে ঝড় তুলেছে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রায় হাজার হাজার নেতাকর্মীরা। ভয়ানক বিপদের মুখে বিএনপি, ভারতে বসেই বাংলাদেশ সরকার পতনের নীল নকশা পেতেছে শেখ হাসিনা। উত্তাল সারা দেশ। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, শেখ হাসিনা কিন্তু ভারতে বসে বাংলাদেশকে আবার উত্তাল করার ঘোষণা দিয়েছে। অর্থাৎ তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার বিভিন্ন প্ল্যান তিনি এঁটেছেন এবং সেই প্ল্যান অনুযায়ী আওয়ামী লীগ এগোচ্ছে, শেখ হাসিনা এগোচ্ছে। রীতিমতো আওয়ামী লীগকে আবারও মাঠে নামিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি সারা দেশে বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দল নিয়ে একত্রে ঢাকা উদ্দেশ্যে রওনা নিয়েছে এবং নেতাকর্মীরা জলময়ী বক্তব্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের উজ্জীবিত করছেন এবং আওয়ামী লীগ তারা অতি শীঘ্রই ফিরে আসবে, শেখ হাসিনা এসে ক্ষমতার হাল ধরবে, তাই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ছাত্র। তিনি বিএনপি সরকারের পতন হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ সকালে একটি সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার 15 বছরের শাসনামলেও দেশের এতটা দুরবস্থা হয়নি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, বাংলাদেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনা যেই কর্মসূচি ঘোষণা দিয়েছে তাতে করে বাংলাদেশের পরিস্থিতি আরও 99 গুণ বেশি খারাপ হতে পারে। দর্শক, সারা দেশে আওয়ামী লীগের যেই গণজোয়ার শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়া মহল্লায়, জেলা উপজেলায়, বিভাগে যেই পরিমাণ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করা শুরু করেছে তাতে করে মনে হচ্ছে না এই বিএনপি সরকার ক্ষমতায় আছে। মনে হচ্ছে আওয়ামী লীগ তারা সর্বশক্তি নিয়ে তারা ক্ষমতায় রয়েছে, তারা আবারও ফিরে এসেছে। হ্যাঁ দর্শক, শেখ হাসিনা এবার সরাসরি ঘোষণা দিয়েছে এবং বলেছে বিএনপি সরকার পড়ে যাবে। একজন প্রিয়ত পুরানো রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী সে যখন এই ঘোষণা দেয় তাহলে বুঝতে হবে এর ভিতরে ভয়ানক কোনো নীল নকশা চলতেছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি খোলামেলাভাবে, তাহলে বুঝতে পারবেন যে পরিস্থিতি কতটা ভয়ানক দিকে এগিয়ে যাচ্ছে নিচে নিচে। দর্শক, চলুন দেখে আসি। তবে ভিডিওতে যাওয়ার আগে এ বিষয়ে আপনাদের মতামত করবেন এবং একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, চলুন দেখে আসা যাক। গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 12 জুন সকাল থেকে ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে মিছিলের ভিডিওটি শেয়ার হতে দেখা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশও। ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রীপুর পৌরসভা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশপাশে সকাল 8:30টার দিকে মিছিলটি বের করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এই অস্বাভাবিক পরিস্থিতিতে যে একটা সরকার বেশি দিন টিকতে পারে না, সেটা যেমন সাধারণের মনে ঘুরছে এই আশঙ্কা, ঠিক সেই আশঙ্কাটার কথাই শেখ হাসিনা মনে করিয়ে দিয়ে বলেছেন, বাংলাদেশে এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সবসময় অগণতান্ত্রিক, অনির্বাচিত এবং সামরিক শক্তি বন্দুকের নল দেখিয়ে ফিরে ফিরে আসে। শেখ হাসিনা সম্প্রতি দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন, প্রয়োজনে ফাঁসির রায় মাথায় নিয়ে ফিরবেন এবং সেজন্য দলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়ে দেওয়ার পর থেকেই এই নিয়ে কৌতূহল বাড়ছে যে ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশে তার যাবার মতো পরিস্থিতি খুবই শিগগিরই তৈরি হবে সেটা আঁচ করতে পারছেন বা সেই প্রত্যয় থেকে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। বাংলাদেশে 2026-এর ফেব্রুয়ারিতে, মানে এবছর ফেব্রুয়ারিতে একটা নতুন সরকার গঠিত হয়েছে বটে, কিন্তু দেশে যে একটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, একরকম ফুঁসছে এই রাজনীতি, সেটা সম্ভবত যে কোনো যুক্তিমান এবং বুদ্ধিমান বিশ্লেষকই স্বীকার করবেন। মানে বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক দলটিকে আইন করে নিষিদ্ধ করে রাখা হয়েছে রাজনৈতিক কার্যক্রম থেকে। শুধু তাই নয়, এই দলটিকে নির্বাচনেও অংশগ্রহণ করতে না দিয়ে একটা সাজিয়ে গুছিয়ে ভাগাভাগির এমন নির্বাচন করা হয়েছে যে তারপর ওই দলটি কি করে আবার রাজনীতিতে অন্তর্ভুক্ত হবে সেটার মীমাংসা না হওয়া পর্যন্ত যে বাংলাদেশের রাজনীতিতে একটা চূড়ান্ত, চরম,
কিছু একটা ঘটা বাকি রয়ে গেছে, একটা মানে অপেক্ষা, হয়তো কিছু দিনের, হয়তো কয়েক মাসের, কিংবা খুব বেশি হলে কয়েক বছরের, সেটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। সেরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন তার দলীয় ফোরামে যে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। কাজেই আকেলমান্দ মানুষ একরকমের দিন গুনতে শুরু করেছেন। আর যারা এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার আইনটাকে মানে সিদ্ধ বলে ভাবছেন এবং শুদ্ধ বলে ভাবছেন, তারা একরকম যে ব্যাপক আতঙ্কে ভুগছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে। কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফিরতে দেওয়া ঠিক হবে না, কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরতে এখন পারবে না, এসব বিষয়ে দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ লেখার একটা যে প্রবণতা শুরু হয়েছে তাতে। এই অবস্থায় শেখ হাসিনা সব সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এটা পরিষ্কার করে বলছেন যে কারো সিদ্ধান্তের উপর এটা নির্ভর করে না, তার জনগণ প্রস্তুত, তার দলীয় নেতাকর্মীরা প্রস্তুত এবং তিনি দেশে ফিরতে তাই প্রস্তুত। কিন্তু আসলে এই যে তারেক রহমান সরকার, তার মানে কি তারেক রহমান সরকারের সময় কমে আসছে, অন্য কোনো শক্তি বাংলাদেশে শিগগিরই আসবে, এমন কোনো আঁচ শেখ হাসিনা টের পাচ্ছেন? মানে কি ঘটতে পারে, কি জানি দেশে ঘটে যেতে পারে, এই শঙ্কাটা নিয়ে সরাসরি শেখ হাসিনাকে প্রথমবারের মতো একটা সংবাদপত্র প্রশ্ন করলো। শেখ হাসিনাকে এই প্রশ্নটি করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা এই সময় গত কিছুদিন ধরেই শেখ হাসিনার একটা একান্ত দীর্ঘ সাক্ষাৎকার ছাপছে এবং সেখানে শেখ হাসিনাকে সরাসরি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় প্রশ্ন করেছেন তার সাক্ষাৎকারের এই সর্বশেষ পর্বটিতে যে শেখ হাসিনা মনে করেন কিনা তারেক রহমান পুরো 5টা বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, নাকি মাঝপথে অন্য শক্তির ক্ষমতা দখলের আশঙ্কা করেন তিনি। মানে এটা এখন বাংলাদেশে ওই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান সরকার গঠন করার পর থেকেই কিন্তু একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। শেখ হাসিনা তখন বলছেন, কখন আসে অন্য শক্তি? যখন রাজনীতি ব্যর্থ হয়, যখন জনগণের আস্থা ভেঙে পড়ে, যখন নির্বাচন বিশ্বাসযোগ্য থাকে না, যখন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে কিন্তু মানুষের সমস্যার সমাধান করতে পারে না। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক পরিসর কখনো শূন্য থাকে না, সে জায়গা দখল করে অগণতান্ত্রিক শক্তি, সামরিক শক্তি অথবা বিদেশি প্রভাবিত শক্তি। শেখ হাসিনা বলেন, আমি চাই না বাংলাদেশ আবার সেই অন্ধকার পথে যাক, আমি চাই না বাংলাদেশের মানুষ আবার অনিশ্চয়তা, সামরিক হস্তক্ষেপ, উগ্রবাদ বা অদৃশ্য শক্তির রাজনীতির মধ্যে পড়ুক। আমি চাই জনগণের ভোটে, সংবিধানের পথে, সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসুক। বন্দুকের জোর, মামলা, হামলা, নিষেধাজ্ঞা বা মব দিয়ে কিছুদিন ক্ষমতা ধরে রাখা যায়, তারপরে সেটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জনগণের আস্থা ছাড়া রাষ্ট্র চালানো যায় না। শেখ হাসিনার এই কথাগুলো শুনে একদল বিএনপি জামাত সমর্থক বলে উঠবেন, শেখ হাসিনা কি সবার অংশগ্রহণে নির্বাচন করতে পেরেছিলেন? মনে রাখতে হবে যে শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোর সাথে 2026-এর নির্বাচনের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই যে শেখ হাসিনার আমলে 2024-এর আগস্টের আগে কিন্তু এমনকি জামায়াত শিবিরকেও রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। এই বাংলাদেশে সাদিক কায়েম থেকে শিশির মনিররা সকলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির করেছেন, সেটা এখন তারাই প্রকাশ্যে এসে বলছেন। আর জামায়াতে ইসলামী তো শুধুমাত্র যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে তাই নয়, ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সময়ে সভা সমাবেশ করে এসেছে জামায়াতে ইসলামী। আর বিএনপির 2023 সালেরই 2024-এর নির্বাচনের আগে অক্টোবর নভেম্বর মাসের আগে যে বিরাট বিরাট সমাবেশ তাদের খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়, সেগুলো মনে করে দেখুন যে একটা লাগাতার অবরোধের পরিস্থিতি যে তারা তৈরি করলেন নির্বাচনের আগে, সেসব প্রসঙ্গ মনে করলে মনে পড়বে আপনাদের যে পরিস্থিতিটাকে কিছুতেই এক বলার কোনো উপায় থাকে না। মানে জামায়াতে ইসলামী বা বিএনপির যে পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, সেই পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগকে এ দফায় কোনোভাবেই দেওয়া হয় নাই। মানে আওয়ামী লীগ নির্বাচনে আসলে নির্বাচনে এখনো জয়লাভ করে ফেলবে, একমাত্র সেই আশঙ্কা থাকলেই যেভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে সেভাবে নির্বাচনের বাইরে রাখা সম্ভব। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সকল পথ রুদ্ধ করে দিয়ে বিএনপি জামাত আর জাতীয় নাগরিক পার্টি বানিয়ে মানে তারা নিজেরা নির্বাচন করে সরকার গঠন করেছে, সংসদ গঠন করেছে। কাজেই এই অস্বাভাবিক পরিস্থিতিতে যে একটা সরকার বেশি দিন টিকতে পারে না, সেটা যেমন সাধারণের মনে ঘুরছে এই আশঙ্কা, ঠিক সেই আশঙ্কাটার কথাই শেখ হাসিনা মনে করিয়ে দিয়ে বলেছেন বাংলাদেশে এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সবসময় অগণতান্ত্রিক, অনির্বাচিত এবং সামরিক শক্তি বন্দুকের নল দেখিয়ে ফিরে ফিরে আসে। শেখ হাসিনা বলছেন যে সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে বিএনপি জামাত এই দুই দলকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী বলছেন অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে দমনমূলক কাঠামো তৈরি হয়েছিল সেটিকে আরো স্থায়ী করেছে বর্তমান সরকার। শুধু মুখ বদলেছে, কোনো নীতির পরিবর্তন হয় নাই। 2001 থেকে 6 বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল 100 দিনে সেই স্মৃতি ফিরিয়ে এনেছে বর্তমান সরকার। দেখেন, এই যে শেখ হাসিনা বলছে যে জনগণের চাহিদা যদি পূরণ না করতে পারে সরকার, তাহলে সে সরকার টিকে থাকতে পারে না। হামে এখন পর্যন্ত সরকারি হিসেবেই যে 650-র বেশি শিশু নিহত হয়েছেন সেটা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা দাবি করেছেন যে হামে এই যে টিকা না আনার কারণে শত শত শিশুর মৃত্যু হচ্ছে এবং লক্ষ লক্ষ শিশু সারা দেশে এই মহামারীতে আক্রান্ত হয়ে ভুগছে। শেখ হাসিনা বলছেন সেজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিচার চান এবং তিনি বলছেন এই যে সরকার এসবের তদন্ত না করে মিথ্যাচারে ব্যস্ত, সেটাও কিন্তু আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। শেখ হাসিনা বলছেন আমি দৃঢ়ভাবে বলতে চাই হামে শিশু মৃত্যুর জন্য দায়ী প্রতিটি ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। যারা টিকাকরণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর সতর্কবার্তা উপেক্ষা করেছেন, যারা টিকা সরবরাহ ব্যাহত করেছেন, তাদের জবাব দিতেই হবে, স্বাধীন তদন্ত করতে হবে। যাদের বিরুদ্ধে অবহেলা, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ শেখ হাসিনা বলছেন যে এ কারণে তিনি বাজেটে 42,000 কোটি টাকা রেখে এসেছিলেন। তাহলে টিকা না কেনার পর ওই 42,000 কোটি টাকা ইউনূস সরকার কোন খাতে খরচ করলো, ওই টাকা কোথায় গেল, সেই জবাবদিহিতাটাও তো এই সরকারের আদায় করা উচিত। এবং শেখ হাসিনা মনে করাচ্ছেন যে এমন একটা রোগে এখন বাংলাদেশে শুধুমাত্র অবহেলা আর অব্যবস্থাপনার কারণে শিশুরা হামের মতো একটা রোগে মারা যাচ্ছে, যে রোগটা প্রায় নির্মূল করে এনেছিল বাংলাদেশ। শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী যেই প্রধানমন্ত্রীকে সারা বিশ্বে টিকাদান কর্মসূচি পরিচালনা করার যে বৈশ্বিক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে 2019 সালে ভ্যাকসিন হিরো উপাধি দিয়েছিলেন। এবং ভ্যাকসিন হিরো উপাধি পাওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশ যে কঠোর পরিশ্রম করে এই টিকা ব্যবস্থাপনার মাধ্যমে নির্মূলযোগ্য রোগগুলোতে শিশুদের সংক্রমিত হওয়া ঠেকিয়েছে, সেই কঠোর পরিশ্রমের জন্য তিনি সারা বাংলাদেশের জনগণকে এই পুরস্কারটি উৎসর্গ করতে চান। যখন বাংলাদেশ একটা উদাহরণ হয়ে উঠেছিল সারা বিশ্বের কাছে কি করে টিকার মাধ্যমে নির্মূল করা যাবে এসব হামের মতো রোগগুলো, সেই দেশটিতে এখন শত শত শিশু মারা যাচ্ছে কারণ মাঝখানে একটা অনির্বাচিত সরকার এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার মনে করানো সত্ত্বেও বাজেটে 42,000 কোটি টাকা থাকা সত্ত্বেও ওই টিকাটা কেনার প্রয়োজন বোধ করে নাই। এবং এরপর যে সরকারটা এসেছে সে সরকারও ওই মৃত্যুগুলোর জন্য কারো জবাবদিহিতা দাবি করছে না। কাজেই শেখ হাসিনা বাংলাদেশের পূর্বের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েই বলছে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক, একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।